স্টার্ট করি বিষয়টা। স্ক্রিন শেয়ার করে আমি পুরো স্ক্রিনটা রেডি করে রেখেছি লাস্ট দিন যেখান থেকে শেষ করেছিলাম। দেখ একদম স্ক্রিনের এই ডায়াগ্রামটাই রয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানেই শেষ করেছিলাম, ওর জন্য সব বেছে টেছে সময় বাঁচাবো বলে রেখেছিলাম। তা ফরওয়ার্ড পাস বলে ফেলেছিলাম, ব্যাকওয়ার্ড পাস বলছিলাম সম্ভবত যখন কানেকশনটা কেটে গেল। তাই ব্যাকওয়ার্ড পাস দিয়ে শুরু করব এবং নেক্সট যে কনসেপ্টটা করতে হয় সেটা হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, দ্যাট ইজ কল্ড পার্ট। ঠিক আছে? তবে আমি এই ব্যাকওয়ার্ড বলতে বলতে শুনতে শুনতে সবাই একটা কাজ করে, এই ডায়াগ্রামটাকে না এঁকে ফেল নিজের খাতায়, কারণ পরের যে স্লাইডে যাব সেইখানে ডায়াগ্রামটা কাজে লাগবে এবং স্লাইডেও কিছু কাজ মানে পরের পেজে স্লাইডে বারবার ঘোরাতে হবে, সেটা যেন না হয়। আমি ব্যাকওয়ার্ড পাস বলতে বলতে তোরা এই ছবিটা এঁকে ফেলবি, ঠিক আছে? তো আচ্ছা স্যার, স্ক্রিনশট তুলে নিচ্ছি তাহলে। না মানে তুই সামনে রাখ যেন তুই বুঝতে পারিস, আমি ছবিটা আমার মোবাইলে তুলে আচ্ছা রেখেছি, আচ্ছা। মোবাইল দেখে দেখে আমি বলবো এবং তোরা যেন ওই খাতায় ওটা দেখতে পাস, বুঝেছিস? এটা হচ্ছে উদ্দেশ্য। নেক্সট পেজে অ্যাট এ টাইম পেজ তো হবে না, একটাই পেজ হবে ওর জন্য। হ্যাঁ। বেশ, নেক্সট চলে আসি তাহলে ব্যাকওয়ার্ড পাস থেকে স্টার্ট করি, অনেকক্ষণ হয়ে গেছে। ব্যাকওয়ার্ড পাসের কনসেপ্টটা আরেকবার ফর্মুলাটা লিখে নিই। এটা হচ্ছে লিস্ট অকারেন্স, মনে করানোর জন্য। লিস্ট অকারেন্স, লিস্ট অকারেন্স যখন আমরা বার করি তখন আমরা কি নিই? মিনিমামটা নিই। মিনিমাম কোনো একটা নোটের লিস্ট অকারেন্স যদি বার করতে হয় তাহলে মিনিমামটা কার নেওয়া হবে সেটা একটু বলি। লিস্ট অকারেন্স অফ সে আই, লিস্ট অকারেন্স অফ আই, এখানে লিস্ট অকারেন্স অফ জে বার করতে চাইছিস ধর, লিস্ট অকারেন্স অফ জে, লিস্ট অকারেন্স অফ আই মাইনাস the project duration t I j, যতগুলো ব্যাক পাসে আসবে প্রত্যেকটা বাসকে দেখবি দীপান্বিতা এসছে, রোল নাম্বার 36, আমি জয়েন করালাম। লিস্ট অকারেন্স অফ আই, যতগুলো প্রিভিয়াস নোড হবে মাইনাস দ্য অ্যাক্টিভিটি ডিউরেশন অফ দিস, এই সমস্ত ক্যালকুলেশন করার পরে যেটা মিনিমাম হবে সেটাকে নিয়েই আমরা লিস্ট অকারেন্স বার করে থাকি, ঠিক আছে? তাহলে এই যদি হয়, সো ইউ ক্যান স্টার্ট ইউর লিস্ট অকারেন্স ক্যালকুলেশন আফটার কমপ্লিশন অফ দ্য ফরওয়ার্ড পাস। ব্যাকওয়ার্ড পাস বলে, তাহলে ব্যাকওয়ার্ড পাসকে মার্ক করেছি কোথায়? এখান দিয়ে। তাই সবসময় স্টার্ট করতে হয় এন্ড ভার্টেক্স থেকে, ইউ শুড স্টার্ট ফ্রম দ্য এন্ড ভার্টেক্স। তার মানে লিস্ট অকারেন্স অফ দ্য ভার্টেক্স 6 should be equals to the earliest occurrence of the vertex 6, এই এখান থেকে স্টার্ট হবে। So if you consider this one, therefore the least occurrence or the backward pass value of this node 6 should be 25. Next vertex কি আছে? Next vertex is 5. তাহলে 5 এর ক্ষেত্রে দেখতে হবে কি কি আছে। দেখো আমি যখন 5 থেকে জাস্ট প্রিভিয়াস একটাই, 6 থেকে 5 এ যখন যাচ্ছি প্রিভিয়াস একটাই আছে, সুতরাং এখানে মিনিমাম ক্যালকুলেশনের দরকার নেই। সেজন্য লিস্ট অকারেন্স of the vertex 5, least occurrence of the vertex 5, that should be equals to least occurrence of the vertex 6 minus t 5 to 6, 5 to 6, তাহলে রেজাল্ট কত হবে? লিস্ট অকারেন্স অফ দ্য ভার্টেক্স 6 হচ্ছে 25 মাইনাস t5 6, ডিউরেশন আছে 12 days, so the result becomes 30. Exactly for that reason here we use the least occurrence value of the node 5 is 30. বোঝা গেছে? নেক্সট ওয়ান, নেক্সট তাহলে কি বার করা উচিত? তোর লিস্ট অকারেন্স অফ 4, তাহলে লিস্ট অকারেন্স অফ 4 কে কিভাবে ক্যালকুলেট করে? লিস্ট অকারেন্স অফ দ্য ভার্টেক্স 4, এই ক্ষেত্রে দেখা যাবে তুই
4 এর থেকে কোথায় কোথায় যেতে পেরেছিস সেটা দেখতে হবে ডিরেক্টলি। তাহলে তুই 4 থেকে কোন নোডে যেতে পেরেছিস 6, এই একটা কেস। আর একটা যেতে পেরেছিস 4 থেকে 5। তার জন্য তোকে অবশ্যই যেটা করতে হবে, এখানে মিনিমাম ভ্যালুটা নিতে হবে, কারণ 4 এর সাকসিডার নোড দুটো আছে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু। তাহলে এক্ষেত্রে আমার মিনিমাম অফ minimum of the least occurrence minimum of the least occurrence of the vertex 5 minus T45 T45 আর একটা কি নেওয়া উচিত, least occurrence of the vertex 6 minus T46, the time duration of the activity 4 and 6। নিশ্চয়ই এটা বোঝা গেছে যে কেন দুটো কেস নিলাম। যেহেতু 4 থেকে ডিরেক্টলি দুটো জায়গায় যাওয়া যায়, সুতরাং ব্যাকে যখন ফিরবো এই দুটো জায়গা থেকেই আমি ফিরতে পারি। তাহলে এই ক্ষেত্রে রেজাল্টটা দ্বারা কালারটা চেঞ্জ করে নিয়ে একই কালার হয়ে গেছে। সবুজের বিপ্লব, তিতুল রাগ করিস না, হ্যাঁ? দিস ওয়ান। তিতুল আছিস তো? মেরুন আছে তো, ওই জন্য শুধু হ্যাঁ রাগ হ্যাঁ করবো। ঠিক আছে ঠিক মানে আছে রাগ করিস না, গ্রিন কালার নিলাম বলে। আচ্ছা, আরে না স্যার, মিনিমাম মেরুন আছে তো তাই গ্রিন দিলে রাগ করবে না। mean সে mean মুছে of least occurrence of 5, that is 13 minus T45, that is dummy, এর জন্য 0, comma least occurrence of 6, that is 25 minus the time duration from 4 to 6, the activity time duration is 1, 8। তাহলে এর ভেতরে মিনিমাম কত, 13 minus 0 13 আর 25 minus 1 24। তাহলে মিনিমাম হওয়া উচিত 30, মিনিমাম হওয়া উচিত 30। Exactly for that reason here we use the least occurrence of the vertex 4 is 30। বোঝা গেছে? তাহলে যখন দুরকম কেসই দেখিয়ে দিলাম, পরের গুলো আর না দেখালেও হবে, তাও শুধু মুখে বলে দিই। যখন লিস্ট অকারেন্স অফ 3 ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আর রাতুলকে রাগাবো না, রেডে ফিরে আসি। লিস্ট অকারেন্স অফ 3 যখন ক্যালকুলেট করব, তাহলে একবার 5 থেকে ক্যালকুলেট করতে হবে, একবার 6 থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 5 থেকে যখন ক্যালকুলেট করব, লিস্ট অকারেন্স ভ্যালু হচ্ছে 13 মাইনাস প্রজেক্ট ডিউরেশন 2, তার মানে হবে কত 11। আর এদিক থেকে করলে 25 মাইনাস 11, দ্যাট ইজ 14। তাহলে 11 আর 14 এর ভেতরে মিনিমাম 11, তার জন্য এখানে 11 লিখেছি। ঠিক আছে, এবার যখন লিস্ট অকারেন্স অফ 2 ক্যালকুলেট করব, তখন কি হবে, তখন বিষয়বস্তুটা এরকম যে সেক্ষেত্রে দেখা যাবে আমাকে কোথা থেকে আসতে পারবো, এক হচ্ছে 4 থেকে আর একটা হচ্ছে 3 থেকে, তাই তো? তার জন্য আমি কি করব, দুটো কেস নেব। তাহলে 4 থেকে যদি ফিরি 13 মাইনাস 8 হওয়া উচিত 5, আর 3 থেকে ফিরলে 11 মাইনাস 3 হওয়া উচিত 8। তাহলে 8 আর 5 এর ভেতরে মিনিমাম 5, তার জন্য এখানে লিস্ট অকারেন্স এর ভ্যালুটা 5 লিখেছি। ওকে, সিমিলারলি যখন 1 এর লিস্ট অকারেন্সটা বার করব, এটা অবভিয়াস যদি বৈপ্লবিক ভুল না করিস, এবং অঙ্ক তখনই বুঝতে পারবি ভুল, যে লিস্ট অকারেন্স অফ 1 দ্যাট শুড বি 0। এটা না ক্যালকুলেট করলেও বা লেখা যায়, ঠিক আছে? কারণ স্বাভাবিক ব্যাপার, লিস্ট অকারেন্স বলতে মানে তুই কত ইয়েতে স্টার্ট করবি, এটা এবার তুই ক্যালকুলেট করেও দেখতে পারিস। এখানে 11 মাইনাস 6 আর এখানে 5 মাইনাস 5 0, এটা হবেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়টা লিস্ট অকারেন্স। এবং লাস্ট দিন যেটা বলেছিলাম যে দুরকম ভাবে সলভ করা যায় ক্রিটিক্যাল পাথকে, এক হচ্ছে লেবার মেথড, যেটা লাস্ট দিন বলেছিলাম, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেথড, যেটা এখন আমরা ডিসকাস করছি। ইঞ্জিনিয়ারিং মেথডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস আমরা ক্যালকুলেট করলাম, এই ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাসের মধ্যে যেখানে যে সমস্ত নোটে ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাসের ভ্যালু সেম, দেখ মার্ক করছি, যে সমস্ত নোডে ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস, দ্যাট মিনস আর্লিয়েস্ট অকারেন্স এন্ড লিস্ট অকারেন্স ভ্যালু সেম, সেই সমস্ত নোডগুলোকে জুড়ে যে পাথটা হবে দ্যাট শুড বি দ্য ক্রিটিক্যাল পাথ। মানে তুই
তুই যদি ক্রিটিক্যাল পাথ বার করতে চাস, একটু মোটা করে দাগ দি। আচ্ছা দেখ তুই 1 2 2 2 2 4, এই অঙ্কটাই 4 to আগের দিন 6 আমরা করেছিলাম না। 4 to 6 হবে না, 4 to 5 and 5 to 6। 5 to 6 হ্যাঁ, এর জন্য এখানে লেখা হয়েছে 1 to 2। এইগুলো অ্যাক্টিভিটি, যেহেতু অ্যাক্টিভিটি গুলোকে আমি নামকরণ করিনি, এখানে যেমন নামকরণ করা আছে এ, যদি রিপ্রেজেন্ট করাতেই হতো তাহলে আমি এখানে লিখতাম এ। 2 to 4 এখানে লিখতাম ডি, যদি অ্যাক্টিভিটি মানে নোট না দিয়ে তুই অ্যাক্টিভিটি দিয়ে রিপ্রেজেন্ট করতিস ডি। তারপরেরটা হচ্ছে 4 to 5 যা আছে, 4 to 5 হচ্ছে ড্যামি অ্যাক্টিভিটি, এখানে লিখতিস ড্যামি। এত লিখতে পারছি না, ড্যামি লিখতে সন্ধ্যা হয়ে যাবে আমার। ওকে ওকে বুঝে গেছি ড্যামি, আমরা। আর এটা হচ্ছে এইচ। ঠিক আছে, এই হচ্ছে হ্যাঁ। গল্পটা। হ্যাঁ, আর ক্রিটিক্যাল পাথ যেহেতু, এই পাথটা লিখে দিবি 1 to 2 2 to 4 4 to 5 5 to 6। তাহলে এইভাবে আমার ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস, প্রথমে নেটওয়ার্কটাকে ডায়াগ্রাম করে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস দিয়ে আমি ক্যালকুলেট করতে পারি ক্রিটিক্যাল পাথ। এটা হচ্ছে আর একটা প্রসিডিউর যেটা আমরা ইউজ করি। এবং অ্যাডভান্টেজ আগের দিন পেলসিও বলেছিল, আমার মনে আছে, যে নাম্বার অফ পাথ যদি অনেক হয়ে যায় সেক্ষেত্রে হেভি ক্রিটিক্যাল হবে সবকটা পাথ ক্যালকুলেট করে ম্যাক্সিমাম টাইমটাকে নেওয়া। সেক্ষেত্রে আমরা এইসব ইউজ করে থাকি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। যদি কারো বোঝার অসুবিধা থাকে সে প্রশ্ন করে নিন, তারপরে নেক্সট টপিকে যাব। আচ্ছা ঠিক আছে। না তুই বললে হবে না, সবাইকে শুনতে হবে, সবাই বলছে Okay. না বুঝেছি। স্যার, বুঝেছি স্যার, বুঝেছি। ব্যাস, বুঝেছি এত পর্যন্ত বুঝেছি। এত পর্যন্তই তো বলেছে, এত কিছু বলিও নি বাবা। হ্যাঁ, ওই সেটাই বললাম, এত পর্যন্ত বুঝেছি, আগে না বুঝলে জিজ্ঞেস করো। আচ্ছা, নেক্সট যেটা নিয়ে হবে, এর জন্য আমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছি, কারণ আমার ওই ছবিটা দরকার। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইয়ে পড়তে গেলে দুটো কেস হয়। একটা হচ্ছে সিপিএম বার করা, আর একটা হচ্ছে মানে ক্রিটিক্যাল পাথ, এটাকে সিপিএম বলে। আর একটা হচ্ছে পার্ট, PERT, পার্ট, প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এই পার্ট কেন পড়বো, কেউ যদি লেকচার শোনে তাহলে অ্যাডভান্টেজ কি কি পাথে সেগুলো অলরেডি দেবজিৎ বললো যে স্যার এগুলো কি আমার পড়তে হবে। আমি বললাম যে এগুলো কনসেপচুয়াল বেস, এই জিনিসের জন্য। এবার পার্ট বার করবো বললেই এত সস্তা না যে তুই পার্ট বার করে ফেলবি, তার জন্য অনেক ক্যালকুলেশন শিখতে হবে, তারপরে তুই পার্ট বার করতে পারবি। এর জন্য এই সেম প্রবলেমটা দিয়েই আমি কিছু ক্যালকুলেশন শেখাতে চাইছি, যেটা কোশ্চেনের ভেতরে আছে মেনশন করা, সেই পার্টটায় যাই। এটা বার করতে গেলে আমার কি কি লাগে এবং কেন লাগে, এই জিনিসগুলো। ঠিক আছে, একটু পরে ছোট করে দেবো, তার আগে যারা দেখতে স্যার পাচ্ছ। এগুলো তো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ করেছি। তা তুই তো ম্যাথের লোককে কি ইয়ে ভাবছিস নাকি, তুই ছোট লোক ভাবছিস নাকি? ম্যাথের লোক সব জানে। আরে সব সাবজেক্টের মাদার সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, সব সাবজেক্ট তৈরি হয় ম্যাথামেটিক্স দিয়ে, ওর বাইরে যাবে কোথা থেকে? যে ম্যাক্সিমাম ফ্লো, আগের দিন আচ্ছা। দেবজিৎ বললো তো ম্যাক্সিমাম ফ্লো, অনুসোয়া এসছে এতক্ষণে, আশ্চর্য জ্বালা। হুম, তাহলে সেই জিনিসটা একটু বলি যে এগুলো কি এবং এর মিনিং কি। হয়তো লেখাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিস না, তাই আমি বড় বড় করে লিখবো এখানে। হ্যাঁ, হ্যাঁ, এবং না না বোঝা যাচ্ছে লেখা। তাও আমি লিখবো, আমাকে চান্স দিতে হবে লেখার জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কারণ লিখুন আপনি। কারণ আমি লিখলে সেগুলো চাইবো সবাই খাতায় লিখুক, কারণ পরে যখন সাইজটাকে ছোট করে নেব তখন ওই খাতা দেখে দেখে ক্যালকুলেশন গুলো বোঝা যাবে, এই যে পরের টেবিলের যে ক্যালকুলেশন গুলো। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে, মানুষ আপনার পাশে আছে। মানুষ আমার পাশে আছে, সিপিএম এরও পাশে আছে, ঘাবড়াস না। স্যার, যখন লিখতে হবে একটু বলে দেবেন, আমরা স্ক্রিনশট তুলে নেবো। সে তুই, আমি তো লিখবো আর মুছবো। ঠিক আছে, নেক্সট যেটা, সেটা আপনি হচ্ছে টেক্সট বক্সে লিখুন না, টেক্সট তাহলেই বক্সে। তো হয়। টেক্সট বক্সে লিখলে সাফিক্স গুলো দিতে পারবো না। তুই যখন টুকবি, তুই তো সেই মশা আচ্ছা মারা আচ্ছা। কেরানির মতো টুকবি, সাফিক্সটাকে উপরে দিয়ে দিবি। বুঝতে পেরেছিস? টেক্সট মোটেই বক্সে। না। আচ্ছা, তা তুই লিখলি না, কেউ যদি লেখে তাহলে কেসটা কে খাবে আমাকে বল। আপনি হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা, আপনি লিখুন। দেখেছিস তো, পিতুল বসেই আছে, সিপিএম রা বসেই থাকে কেস দেবো বলে। TIJ, এরকম বলবেন না স্যার, এক্ষুনি দিদির ভক্ত করে দেবে আপনাকে, EI। অনেক কেসে যাবে। চলো, এখানে যেগুলো জানতে হয় সেটা হচ্ছে টোটাল ফ্লোট। টোটাল ফ্লোট বলতে কি বোঝায় সেটা একটু বলে দিই। দ্য টাইম বাই হুইচ অ্যান অ্যাক্টিভিটি IJ ক্যান বি ডিলেড উইদাউট এফেক্টিং দ্য প্রজেক্ট ডিউরেশন। মানে ব্যাপারটা হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটি তুই ডিলে করলি, কিন্তু মানে সেক্ষেত্রে কোনোভাবেই তোর প্রজেক্ট ডিউরেশন, যেটা প্রজেক্ট ডিউরেশন মানে ফরওয়ার্ড পাসের লাস্ট যে ভ্যালুটা, সেখানে এফেক্ট ফেললো না, এই ধরনের ইয়েকে বলা হয় টোটাল ফ্লোট। এবং টোটাল ফ্লোট যদি কোনো একটা
অ্যাক্টিভিটির আমার ক্যালকুলেট করতে হয়, এটার নাম যদি দিতাম আই জে অ্যাক্টিভিটি, মানে আই থেকে যে নোটে গেছে, তাহলে এর ক্যালকুলেশন করার বিষয়বস্তুটা হচ্ছে এরকম: এল ও লিস্ট অকারেন্স অফ জে, তার মানে এন পয়েন্টের লিস্ট অকারেন্স ক্যালকুলেট করতে হবে, মাইনাস আর্লিয়েস্ট অকারেন্স অফ আই, আর্লিয়েস্ট অকারেন্স অফ আই, এর পরেরটা থেকে টেক্সট বক্সে লিখবো তাহলে ঝমঝম করে হয়ে যাবে, আর্লিয়েস্ট অকারেন্স অফ আই, ঠিক আছে, মাইনাস টাইম ডিউরেশন অফ দ্য প্রজেক্ট আই টু জে। আমার যখন কোনো অ্যাক্টিভিটির টোটাল ফ্লোট ক্যালকুলেট করতে হবে, আমি টি লিখেছি এখানে ভুল লিখেছি, এটা হবে টি এফ, কারণ টোটাল ফ্লোট স্পেলিংটা স্টার্ট হয় টি দিয়ে, ফ্লোটের এফ, তার জন্য এটাকে টি এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনের একটা মিনিং আছে। টোটাল ফ্লোট অফ আই জে অ্যাক্টিভিটি। নেক্সট আরেকটা জিনিস যেটা না করলে না, সেটা হচ্ছে ফ্রি ফ্লোট বলে একটা কথা হয়, যা তোরা লেখাতে দেখতেও পাবি এখানে ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোট বলতে কি বোঝায়? the time by which an activity ij can be delayed without affecting the earliest occurrence of j, তার মানে end vertex এর earliest occurrence কে এফেক্ট না ফেলে কিন্তু ডিলে হয়েছে, মানে তাহলে কি স্টার্টিং করতে ডিলে হবে? এটাই তো হওয়া উচিত, স্টার্ট করতে দিলে কিন্তু তুই কাজটা টাইমে শেষ করেছিস, মানে ধর এক থেকে রিপিট করুন। হ্যাঁ বলছি, তোর 5 দিনের ভেতরে কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে, তার মানে তুই শুরু করবি ফার্স্ট ডে থেকে, এটা ধরেই নেওয়া হবে। কিন্তু তুই যদি ফার্স্ট ডে থেকে শুরু না করে ধর তুই থার্ড ডে থেকে শুরু করলি, কিন্তু কাজটা 5 ডেজ এর মধ্যেই দিয়ে দিন, মানে 5 নাম্বার দিনেই দিয়ে দিলি, এইরকম কেস। তার মানে কতদূর ফ্রি ফ্লোট হতে পারে? দ্য টাইম বাই হুইচ অ্যান অ্যাক্টিভিটি আইজে ক্যান বি ডিলেড উইদাউট এফেক্টিং আই আর্লিয়েস্ট অকারেন্স অফ জি, মানে আর্লিয়েস্ট অকারেন্স অফ দ্য এন্ড নোটের কোন রকম এফেক্ট পড়বে না, কিন্তু তাও তুই কি করছিস, একটু দেরি করে শুরু করছিস, মানে কতক্ষণ তুই এই স্প্যানটা পাবি, মানে এত দেরি করে শুরু করলে আমি কাজটা তাও শেষ করে ফেলতে পারবো। বোঝাতে পারলাম? এই হচ্ছে কনসেপ্টটা, দ্যাট ইজ ফ্রি ফ্লোট। এই ফ্রি ফ্লোট ক্যালকুলেট করতে গেলে আমি ফর্মুলাটা ইউজ করব কি, F for free, F for float, free float of ij, এটা টেক্সট বক্সে লেখাই যাবে, না লেখার কিছু নেই। আর্লিয়েস্ট অকারেন্স কে হিসেবে মাইনাস করে টিজে থেকে বাই দিয়ে দিতে হবে। এইটা টেক্সট বক্সে লেখাই যাবে, কোনো চাপ নেই, আমি যা দেখছি, ঠিক আছে, এইটা টেক্সট বক্সে লিখলে কিছু চাপ হবে না। বড় করে লিখি, হ্যাঁ, F for free, F for float of, এটা তো সাফিক্সে থাকবে না, সুতরাং লেখাই যায় ij, that should be equals to second bracket earliest occurrence of the end node j minus earliest occurrence of the starting node I minus এখানে সাফিক্স টি আই, স্যার ওটা ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে ব্র্যাকেটটা যদি পরেও হয় কিছু যায় আসে না, হ্যাঁ দাও ঠিক। ঠিক আছে, মানে ক্যালকুলেশনে কোনো এফেক্ট ফেলবে না। দিস ওয়ান ইজ ইওর ফ্রি ফ্লোট, বোঝা যায় তো? নেক্সট যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট। এর পরে যেটা জানার বিষয়বস্তু সেটা হচ্ছে, সার্ভিক্সে থাকবে তো? না ওটা সাফিক্সে, TIJ হ্যাঁ 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 হ্যাঁ, তুই টিআইজে কে সাফিক্সে দিলেই ভালো, ঠিক আছে। আপাতত আমাদের বোঝা নিয়ে কথা, সাফিক্সে থাকবে আর প্রিফিক্সে, অসুবিধা নেই। হ্যাঁ, না না লেখার সময় কি হবে ও ঠিকই প্রশ্ন করছে, তুই ভুলভাল থিওরি দিস না, হ্যাঁ। নেক্সট যেটা সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ফ্লো, আইএফ। এখানে দেখতে পাবি ইন্ডিপেন্ডেন্ট ফ্লো, যদি তোরা দেখতে পাস যে ইন্ডিপেন্ডেন্ট ফ্লোর ডেফিনেশন অফ দ্য টাইম বাই হুইচ অ্যান অ্যাক্টিভিটি আইজে ক্যান বি ডিলেড উইদাউট এফেক্টিং দ্য ফ্লোট অফ এনি আদার অ্যাক্টিভিটি, মানে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি ডিলে হচ্ছে কিন্তু অন্য কোনো অ্যাক্টিভিটিকে, এটা বেসিক কথা,
ধর আজকের দিনে কথার কথা বলছি আমার মায়না ডিক্রিজ করলো, তার মানে এফেক্ট যা হবে আমার হবে, এবার আমার পরিবারের হবে এটা ঠিক আছে, কিন্তু আমি যদি একমাত্র ক্যান্ডিডেট হই, ধর আমি বিয়ে থা করিনি, আমার কোনো সংসার নাই, তার মানে এফেক্ট শুধু আমারই হবে, কিন্তু ওভারঅল সার্কামস্টেন্সেসে কোনো এফেক্ট হবে না। এই ধরনের অ্যাক্টিভিটিকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি, মানে এ অন্যকে কোনো এফেক্ট ফেলে না। কিন্তু মানে আলটিমেটলি তুই যদি ভাবিস বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ওর ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশনটা নিয়ে ভেবে দেখ। আমার পয়সা কম, আমি একটা ছোট্ট করে ইয়ে বানিয়ে ফেললাম, সেলফ বানালাম। কারো পয়সা বেশি, সে ওই সেলফটাকে এখন 1 বছর ধরে ডেকোরেশন করাচ্ছে, ঘষাচ্ছে, মাজাচ্ছে, পালিশ করাচ্ছে। সুতরাং এইটা আলটিমেট কনস্ট্রাকশনের এফেক্টটা ফেলে না, ওটা একটা সেপারেট কেস। বোঝাতে পারলাম? বিল্ডিং কমপ্লিশনে এটা কোনো এফেক্ট সেরকম ফেলে না। এই ধরনের অ্যাক্টিভিটিকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি। এবার প্রশ্ন হচ্ছে আমরা এগুলো শিখছি কেন? যে আমাকে যখন কোনো একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রামে আরামসে যেটা করা যায় সেটা হচ্ছে এই যে আমি ক্রিটিক্যাল পাথ বার করে ফেলবো বা সমস্ত কিছু বার করে ফেলবো, এই নেটওয়ার্ক ডায়াগ্রামটাকে না এঁকেও সবকিছু বার করে ফেলা যায়। এতক্ষণ পর্যন্ত যে যে কথাগুলো বলছিলাম সমস্ত কথাগুলোর সাথে জড়িয়ে ছিল গ্রাফটাকে ডিজাইন করতে হবে, নেটওয়ার্কটাকে, ঠিক বলছি তো? কিন্তু এখানে এগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে তুই গ্রাফটাকে ডিজাইন না করেও, নেটওয়ার্কটাকে ডিজাইন না করেও তুই আরামসে ক্রিটিক্যাল পাথ থেকে শুরু করে সমস্ত কিছু, এবং কোন অ্যাক্টিভিটি গুলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি, একটুখানি এখানে একটা জিনিস করি, ওটা পরে লিখছি, দাঁড়া 1 সেকেন্ড, প্রিভিয়াস স্লাইডে যাই। একটা জিনিস যেটা বলা হয়নি, এই যে ডায়াগ্রামটা বারবার বলছিলাম, এই যে অ্যাক্টিভিটি গুলো আমরা বলছিলাম এগুলো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? তার মানে এগুলো ডিলে হলেই প্রজেক্ট ডিউরেশন ডিলে হবে, বাকি কিন্তু অ্যাক্টিভিটি গুলো ডিলে হলে কোনো ডিলে হবে না। বোঝাতে পারলাম কথাটা? একটু আগে যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ, তার করসপন্ডিং অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটি গুলো ডিলে হলেই প্রজেক্ট আর 25 দিনে কমপ্লিট হবে না। বোঝাতে পারলাম? কিন্তু হ্যাঁ তাই বলে যদি অ্যাক্টিভিটিটা ডিলে হয়, তাতে কিন্তু প্রজেক্টটা 25 দিনেই কমপ্লিট হবে, ঠিক আছে? তাহলে এই ধরনের এই যে মানে আরো আগামী দিনে মানে নেক্সট উইকেই দেখবি ক্লাসে আমি একটা এক্সাম্পল দেখাবো, যেখানে বলা হবে যে কোনো একটা অ্যাক্টিভিটি ডিলে করে গেছে 5 ডেজ, তাহলে আলটিমেটলি প্রজেক্ট ডিউরেশনে এফেক্ট ফেলেছে কি ফেলেনি, এরকম একটা প্রবলেম দিয়ে তোদের ডিসকাস করব। দেখা যাবে যে ক্রিটিক্যাল পাথ যখন আমরা বার করব, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া অন্য যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আছে, সেই অ্যাক্টিভিটি গুলো যখন কাজ করবে, তখন কোনোভাবেই ডিলে করলেও অ্যাক্টিভিটি কোনোভাবেই প্রজেক্ট ডিউরেশনকে এফেক্ট ফেলবে না। এই ধরনের অ্যাক্টিভিটি গুলো স্যার একটা নেটওয়ার্ক গ্রাফ থেকে আমি বলতে পারবো যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি এইটা না বার করে? ইন্ডিপেন্ডেন্ট, এই যে ক্রিটিক্যাল পাথ বার করলেই তুই বলতে পারবি, যেগুলো পড়ে না থাকবে ক্রিটিক্যাল সেগুলো। পাথটা না বার করে আমি বলতে পারবো কি কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফটা না বার করে বার করতে পারবি, সেটাই তো শিখবার জন্যই তো ওগুলো বলছি। না আমাকে দেওয়া আছে শুধু গ্রাফটা দেওয়া আছে, আমি ক্রিটিক্যাল পাথ বার করলাম না, তাহলে কি বলতে পারবো? না, যদি গ্রাফটা দেওয়া থাকলো তাহলে তো 90% দেওয়া আছে, তাহলে আবার কষ্ট করবো কেন? তাহলে তো না, কিছু ক্যালকুলেশন, এটা কি হয় নাকি জন্মানোর পরে মাস্টার ডিগ্রি পড়া যায় নাকি? একটা তো প্রসিডিওরে সেটা তো যেতে হবে হয় রে না। বাবা। তাহলে হ্যাঁ, মানে সেটা মানে তো- ব্যাপারটা হচ্ছে, তুই এরকম প্রশ্ন করছিস স্যার নেটওয়ার্ক অ্যানালিসিস শিখবোই না, আমি কি ডাইরেক্ট ইয়ে বার করে ফেলবো? এটা তো হয় নাকি, কিছু না কিছু তো তোকে করতে হবে। তুই গ্রাফ করবি না, আচ্ছা আচ্ছা। তুই কাজ করবি না, কিছু করবি না, ডাইরেক্ট দিবি, তাহলে তো মানে বিষয়টা পড়ানো বা প্রোগ্রামিং লেখার কোনো না মানে আমি নেই। বলছি সবাই গ্রাফটা করা আছে, গ্রাফটা করা আছে। গ্রাফ করে গ্রাফ করার পর আমি যদি এটা না বার করি। মিটিং এর টাইম না না দেখিয়ে না না দিয়েছিলাম। না 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 না, তাতে টাইম দেখা আচ্ছা আমার আচ্ছা মাথায় আছে কতদূর বলবো এই টাইমের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বিষয় ঠিক আছে। ওর প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে তুই যদি গ্রাফ করে এই সমস্ত ক্যালকুলেশন গুলো না করিস, ক্রিটিক্যাল পাথ যদি আগে না বার করতে পারিস, তাহলে তুই কি করে বলবি যে ইন্ডিপেন্ডেন্ট কোনগুলো হবে? তাও ঠিক, ঠিক আছে স্যার বুঝেছি। মানে সবার আগে গ্রাফটা ধরে আমার ক্রিটিক্যাল পাথগুলোকে আগে বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ না, ওটাই। এবার আমার বিষয়বস্তুটা যেটা ছিল সেটা হচ্ছে এই গ্রাফটা না এঁকেও করা যেতে পারে, তার জন্য এই জিনিসগুলো আমরা শিখছি, ঠিক আছে? স্যার এক ওকে সেকেন্ড স্যার হ্যাঁ বল। এই যে ক্লিয়ার আমরা করুন। হ্যাঁ ওটা ক্লিয়ার করবো, যে দীপজিৎ কিছু জিজ্ঞেস করছে, হ্যাঁ বল। আচ্ছা স্যার এই অ্যাক্টিভিটি যে ডিলে মানে ইন্ডিপেন্ডেন্ট ওটা হুম, ডিলে হলে মানে আপনি বলছেন ডিউরেশন চেঞ্জ হবে না, কিন্তু হুম। ওই ডিলেটাও তো একটা লিমিট অবধি হতে পারে না, না তারপরে তো ডিউরেশনে দেখ এফেক্ট পড়বে। মানে এই যে বললাম লিমিট অব্দি হতে পারে, একদম কথা একদম 100% সত্যি, কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ওই যে তোকে এইমাত্র এক্সাম্পলটা দিলাম,
সেটা হচ্ছে আমি একটা বাড়ি তৈরি করছি, বাড়ি তৈরি করে ভেতরের ডেকোরেশন, এই ভেতরের ডেকোরেশন তুই বিশ্বাস কর আমি 2006-এ বাড়ি করেছি, আজও ডেকোরেশন চলছে। সুতরাং এটা আমার কিন্তু বাড়ির প্রজেক্টের ভেতরে চলে না, এটা হচ্ছে ভেতরের মানে এক্সট্রা ডিজাইন। এই ধরনের অ্যাক্টিভিটিও কিছু থেকে যায়। প্রথম যখন আমি যখন বাড়ির স্ট্রাকচারটা বানিয়েছিলাম না, ভেতরে অনেক কিছু স্বপ্নে ভেবেছিলাম, মানে স্বপ্নে প্রায় মানে বাথটব ফাথটব ছাদের উপরে বানিয়ে ফেলেছিলাম। তারপরে দেখলাম ওগুলো আমার পয়সায় হচ্ছে না, তাহলে আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে এবং সেগুলোও করতে অনেক সময় লেগে যাচ্ছে। কিন্তু আমার বসবাস, যে উদ্দেশ্য ছিল আমার ঘরে বসবাস, প্রজেক্ট কিন্তু রান করে গেছে। এটা হচ্ছে বেসিক কথা। ধর তুই এটিএম মেশিনের ধর একটা প্রজেক্ট এসেছিল বাজারে, যে তোকে টাকা দিতে হবে। এবার আজকের দিনে নতুন করে গভর্নমেন্ট ইয়ে করলো 200 টাকার নোট। আগে মানুষ চোখে দেখেনি, আমিও দেখিনি, তুই তো দেখিসনি। তারপরে এবার 200 টাকার নোট এসছে, তার মানে মেশিন গুলোর মধ্যে প্রোগ্রামিং চেঞ্জ করতে হচ্ছে। তাহলে কি এটা ওই অ্যাক্টিভিটির ভেতরে পড়ে? প্রথম যখন মেশিনটা তৈরি হয়েছিল, রান করার যে প্রজেক্টটা, তার মধ্যে কি পড়ছিল বিষয়টা? হ্যাঁ, পড়ছিল না তো। পড়ছে এটা না। হচ্ছে আপগ্রেডেশন। না, পড়ছিল না। এই আপগ্রেডেশনটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেস, মানে যত সময় যাবে তত তুই আপগ্রেড করবি, এর কোনো টাইম বাউন্ড হয় না। বোঝাতে পারলাম? মানে তাহলে এটা বেটার হবে না যে অ্যাক্টিভিটি এটাকে আমরা গ্রাফে নিলামই না? না না, গ্রাফে না নিলে তুই ক্রিটিক্যাল হবে কি হবে না সেটা বুঝবি কি করে? আচ্ছা, আগে তো তুই করবি, তবে তো তোর মানে জিনিসটা ক্লিয়ার হবে যে এটা আমার ক্রিটিক্যাল, এটা আমার তুই আন। এবার যদি গ্রাফ না এঁকে করতে চাস, তাহলে তো তুই, এর জন্যই তো এইগুলো আমরা শিখছি যে কি করব, না এঁকে করলে তাহলে আমি কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করব, এটার জন্যই তো বলা যে আমি স্যার গ্রাফটা একটা গ্রাফে দুটো ক্রিটিক্যাল পাথ হতে পারে? একটা গ্রাফে দুটো একাধিক ক্রিটিক্যাল পাথ হতে পারে? হ্যাঁ, কেন পারে না? ডেফিনেটলি পারে। তাহলে সেই একটা গ্রাফের মোর দ্যান ওয়ান ক্রিটিক্যাল পাথ হবে না কেন? তুই এরকম করে ভাব, এটাকে না একটা অ্যালগরিদমের মতো ভাব, যে শর্টেস্ট পাথ অ্যালগরিদম ডিকস্টার পড়েছিলিস তো? এক্ষুনি খানিক পরের ক্লাসে হ্যাঁ বলবো হুম যে অ্যাক্টিভিটিটা হচ্ছে শর্টেস্ট পাথ কি একটাই হয়? না। মানে তো হতে পারে। তাহলে লংগেস্ট হ্যাঁ। পাথ, ক্রিটিক্যাল পাথ মানে হচ্ছে লংগেস্ট পাথ কি একটা দিকেই হবে আর অন্যদিকে হতে না, পারে না? অন্যদিকেও হতে পারে। তাহলে সিপিএম তো একের বেশি হতেই পারে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট যে এগুলো বলছেন, প্রসেস গুলো বলছেন, সেগুলো কি মানে একের আমি বেশি যে আমি along যে হতো? হ্যাঁ, না, আমি বলি, আমি যখন শর্টেস্ট পাথ নিচ্ছিলাম, শর্টেস্ট পাথের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটাচ্ছিলাম, শর্টেস্ট পাথের ক্ষেত্রে হ্যাঁ আমি যে পাথটাকে নিচ্ছিলাম সেই পাথগুলোকে হ্যাঁ মেনশন করছিলাম, আলাদা হলে আলাদা। এবার সেক্ষেত্রে যদি মোর দ্যান ওয়ান সিপিএম অ্যারাইজ করে যায়, তাহলে যে পাথটাকে ধরে আমি কাজ করছি তার অ্যাক্টিভিটি গুলো তখন হচ্ছে ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। আর বাকিগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি। আবার যখন অন্য আচ্ছা রেসপেক্টে করছি, তখন একটা ব্যাপার, মানে তুই এরকম করে ভাবতেই পারিস, তোর যদি নর্মাল বাড়ি তৈরি হয়, তুই সাধারণত ইট গেঁথে ছাদ করিস, ঠিক আছে? এই গাঁথনিটাকে হ্যাঁ তুই যদি এই কনস্ট্রাকশনের এইভাবে নেটওয়ার্কটাকে ডায়াগ্রাম করিস, তাহলে গাঁথনিটা একটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হয়েই যাবে। ডিলে হলে ছাদ ডিলে হবে। কিন্তু যারা ফ্ল্যাট হ্যাঁ করে, তারা যখন করছে তখন কিন্তু আগে ছাদ পরে গাঁথনিটা, মানে গাঁথনিটা কিন্তু ওর কাছে অত ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হিসেবে পড়ছে, কারণ ও ছাদটা দিচ্ছে, নিচ থেকে যখন খুশি তখন গেঁথে নিচ্ছে। বোঝাতে হুম পারলাম? এই হচ্ছে মানে কি হ্যাঁ হ্যাঁ কোন রেসপেক্টে কাজ হচ্ছে তার উপরে নির্ভর করছে। আর হচ্ছে ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ফ্লো, আর যা টাইম আছে এইটুকুই লিখতে পারবো। ইন্ডিপেন্ডেন্ট ফ্লো একটু বড় ওটা করে, লিখে দেখিয়ে দিয়েছেন অলরেডি independent ও লেখা হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট ফ্লো? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ফ্লো লিখিনি, তুই গেজা দিচ্ছিস। আইএফ লেখা হয়ে গেছে। ঠিক আছে, আইএফ টুকুই independent- লিখেছিলাম, এর বেশি কিছু লিখিনি। আর্লিয়েস্ট হ্যাঁ, অকারেন্স অফ দ্য ভার্টেক্স জে মাইনাস, এই ফর্মুলা গুলো একটু খাতায় লিখে রাখ। এরপরেই যেটা করব সেটা হচ্ছে, এত ফর্মুলা তুই মনে রাখতে পারবি না, পরীক্ষায় মনে রাখতে হবে। আর্লিয়েস্ট অকারেন্স অফ আই মাইনাস পি আই, যে আমি তো আর তোকে বলতে পারি না, তুই অন্য উপায় অবলম্বন করিস মনে রাখার জন্য। যাই হোক, ঠিক এই আছে, সে আমরা বুঝে নেবো, অসুবিধা নেই, চাপ নেই। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্লো বার করার কেস। এই যে জিনিসগুলো আমরা শিখলাম, এগুলো ইউজ করে নেক্সট ক্লাসে যেটা কন্টিনিউয়েশনে হবে, সেটা আমি তোকে এইখানে এই শুধু টেবিলটা নিয়েই কথা বলবো। এখানে আর্ধেক কথাগুলো বোঝা যাবে, আর্ধেক গুলো যাবে না, এটা একটু বলি। এখনো টার্ম গুলো ইউজ করিনি। ইএস, ইএফ এইগুলো আমি বলিনি। এলএস এটা বলিনি। এলএফ এটা বলিনি। যেটা বলেছি সেটা হচ্ছে টিএ, টোটাল ফ্লো। এফএফ ফ্রি ফ্লোট। আইএফ ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট। এই কটা কথা আমি শুধু বলেছি, ঠিক আছে?
শুধু টার্ম গুলো একটু চিনিয়ে দিই যে ইএস আর্লি স্টার্ট, এটাকে বলা হয় আর্লি স্টার্ট। ইএফ তার মানে আর্লি ফিনিশ। এখানে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ যেটা করা হয় সেটা হচ্ছে শর্টেস্ট পাথ অ্যালগরিদম ইউজ করা হয় ডিক্সটার। এলএস, এলএস কাকে রিপ্রেজেন্ট করে কেউ বলতে পারবি? লেট স্টার্ট, লেটেস্ট ফিনিশ না 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 লেটেস্ট লেটেস্ট স্টার্ট। লেটেস্ট স্টার্ট না, লেট স্টার্ট। লেট আচ্ছা স্টার্ট স্যার বলো বলছি যে এখানে শর্টেস্ট পাথ বার করার জন্য শুধু কি ডিক্সটারটাই ইউজ করা হয় নাকি অন্য অ্যালগরিদম লাগালেও হয়? এটা কোনো কথা হলো? মার্কেটে ডিক্সটার এসেছিল, ফ্লয়েড এসেছিল, বিমস এসছে, কুস্কাল এসছে, কত অ্যালগরিদম আমি 5টা জানি। তুই নেটে মার শর্টেস্ট অ্যালগরিদমের 5000 অ্যালগরিদম আছে, তুই নিজে একটা তৈরি করে ফেল। না না, পরীক্ষায় কি যে কোনো একটা ইউজ করতে পারি যেটা সুবিধা মনে হবে? কথাটা কে বলছে? আমি অভিরূপ অভিরূপ বলছে। রোল নাম্বার 8। আরে হ্যাঁ, নাম বলেছিস, রোল কানেক্ট করে নিয়েছি, ঘাবড়াস না, গলাটা শুনে চিনি নি শুধু। বিষয়টা যেটা হচ্ছে, তোকে ডিক্সটার এখানে ইউজও করতে হবে না, অন্য কোনো অ্যালগরিদমও ইউজ করতে হবে না। কিভাবে মুখে মুখে ক্যালকুলেট করে সেটাই বলবো। ডিক্সটার তো তুই শিখেছিস, একটা প্রবলেম করতে গিয়ে তুই ডিক্সটার ইউজ করবি, লংগেস্ট পাথ ইউজ করবি, তাহলে তো হয়ে গেল। মানে সকালে শুরু করে রাত্রে গভীর রাতে গিয়ে শেষ করবি, ঠিক আছে? কিন্তু তোর এই ধর প্রবলেমটা সলভ করার জন্য তোকে ম্যাক্সিমাম হয়তো 20 মিনিট বা 25 মিনিট টাইম পাবি। তার মানে নিশ্চয়ই কোনো শর্টার ওয়ে আছে। এটা নিয়েই নেক্সট ক্লাসটা বোঝাতে পেরেছি। এটাকে বলা হয় লেট স্টার্ট আর এটাকে বলা হয় লেট ফিনিশ। এই লেট স্টার্ট লেট ফিনিশ, আর্লি স্টার্ট আর্লি ফিনিশ নিয়ে পরের স্লটে কথা বলছি। 1 মিনিট বাকি আছে, মান সম্মান নিয়ে আমি বন্ধ করে দিই, হ্যাঁ তাই না? স্যার এটাই মানে এই লিঙ্কটা দিয়েই ঢুকবো তো নাকি হ্যাঁ হ্যাঁ, আর কোনো লিঙ্ক পাঠাইনি তো তোদের, আর ঠিক কোনো, আছে। এইটা দিয়ে ঠিক 10 মিনিট পরে যখন ঘুম ভাঙবে তুলে ঠিক তখন আছে হচ্ছে, স্যার। ঠিক আছে? হ্যাঁ, না না, সব কথা শুনেছি, আমি ভালো ছেলে। না না, আমি যে তুই ছেলে ভালো নোস এই কথা কিন্তু আমার শত্রুও বলেন, এই বাবা, ঠিক আছে? না ঠিক আছে স্যার, টাটা স্যার।